হাই এভরিওয়ান, আমরা শুরু করেছি সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ। এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক উদ্ভিদ কলা বা প্ল্যান্ট টিস্যু, এবং এটা হলো জীবন বিজ্ঞান বিষয়ের ক্লাস 2। এর আগে আমরা একটি ক্লাস আলোচনা করেছি, সেখানে আমরা কোষ বা সেল আলোচনা করেছি। আগের ভিডিওটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো উদ্ভিদ কলা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখো, টিস্যু বা কলা অনুরূপ উৎস এবং অনুরূপ কাজ সহ কোষের গ্রুপ। তাহলে দেখো, একই উৎস এবং একই কাজ সহ কোষের গ্রুপকে টিস্যু বা কলা বলা হয়। বিচার হিস্টোলজির জনক টিস্যু শব্দটি দিয়েছেন। তাহলে দেখো, টিস্যু শব্দটি দিয়েছেন কে? বিচার, তাকে বলা হয় হিস্টোলজির জনক। টিস্যু অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি। টিস্যু বা কোষ অধ্যয়নকে বলা হয় হিস্টোলজি। কার্ল মায়ার 1819 সালে হিস্টোলজি শব্দটি দিয়েছেন। হিস্টোলজি হচ্ছে টিস্যু অধ্যয়ন বা কলা অধ্যয়ন। তো দেখো, টিস্যু দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে উদ্ভিদ কলা, দুই হচ্ছে প্রাণী কলা। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু বা উদ্ভিদ কলা। উদ্ভিদ কলা দু প্রকার, এক হচ্ছে ভাজক কলা, যেটাকে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু, এটা হলো জীবিত। আর দুই হচ্ছে স্থায়ী কলা, এটাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু, এটা হচ্ছে মৃত। তাহলে দেখো, উদ্ভিদ কলা দু প্রকার, এক হচ্ছে ভাজক কলা, দুই হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা হচ্ছে জীবিত আর স্থায়ী কলা হচ্ছে মৃত। তাহলে চলো ভাজক কলা ও স্থায়ী কলা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। এদের কোষগুলি সারা জীবন বিভাজিত হতে থাকে। পরিপক্কতার সময় এদের কোষগুলি পার্থক্য করে এবং স্থায়ী কলায় পরিণত হয়। তাহলে দেখো, ভাজক কলাগুলি সারা জীবন বিভাজিত হতে থাকে। পরিপক্কতার সময় এদের কোষগুলি পার্থক্য করে এবং স্থায়ী কলায় পরিণত হয়। পরিপক্কতার সময় তারা স্থায়ী কলায় পরিণত হয়। রৈখিক এবং গৌণ বৃদ্ধির জন্য দায়ী। ভাজক কলাগুলি উদ্ভিদের রৈখিক এবং গৌণ বৃদ্ধির জন্য দায়ী। কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে দেখো, ভাজক কলার কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। মাইটোসিস ঘটে। ভাজক কলার কোষ বিভাজনে মাইটোসিস প্রক্রিয়া ঘটে। ঘন সাইটোপ্লাজম এবং বিশিষ্ট নিউক্লিয়াস উপস্থিত। ভাজক কলাতে ঘন সাইটোপ্লাজম এবং বিশিষ্ট নিউক্লিয়াস উপস্থিত। আন্তঃকোষীয় স্থান অনুপস্থিত। ভাজক কলাতে আন্তঃকোষীয় স্থান নেই। কম বা কোনো শূন্য স্থান উপস্থিত নেই, এখানে কোনো শূন্য স্থান উপস্থিত থাকে না। তো দেখো, ভাজক কলা। ভাজক কলা তিন প্রকার, এক হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক কলা। এখানে রয়েছে দেখো অ্যাপিক্যাল মেরিস্টেম, এটা হচ্ছে শীর্ষস্থ ভাজক কলা। দুই হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক কলা। দেখো, এখানে রয়েছে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক কলা। তিন হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা মধ্যস্থ ভাজক কলা। দেখো, এখানে রয়েছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা মধ্যস্থ ভাজক কলা। তাহলে চলো এই তিনটি ভাজক কলা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো, প্রথমে রয়েছে অ্যাপিক্যাল মেরিস্টেম বা শীর্ষস্থ ভাজক কলা। ডালপালা এবং শিকড়ে ক্রমবর্ধমান টিপস পাওয়া যায়। তাহলে দেখো, শীর্ষস্থ ভাজক কলা ডালপালা এবং শিকড়ে থাকে। দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে এবং শীর্ষস্থ ভাজক কলা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এরপর রয়েছে ল্যাটারাল মেরিস্টেম বা পার্শ্বীয় ভাজক কলা। এটি বাকলের মধ্যে কর্ক ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার ক্যাম্বিয়াম গঠন করে। কাণ্ডের পাশে উপস্থিত। এখানে দেখো, এখানে থাকে ল্যাটারাল মেরিস্টেম
বা পার্শ্বীয় ভাজক কলা। ঘের বা পরিধি বৃদ্ধির জন্য দায়ী এবং পার্শ্বীয় ভাজক কলার ফলে উদ্ভিদের পরিধি বৃদ্ধি পায়, কাণ্ডের যে পরিধি বা ঘের সেটা কিন্তু বৃদ্ধি পায়। এরপর রয়েছে ইন্টারক্যালারি মেরিস্টেম বা মধ্যস্থ ভাজক কলা। পাতা বা ইন্টারনোডের গোড়ায় উপস্থিত, যেমন ঘাস এবং বাঁশে দেখতে পাওয়া যায়। দেখো এই যে জায়গাগুলো রয়েছে বাঁশের বা এই যে ঘাসের মাঝের জায়গাগুলো রয়েছে এগুলোকে বলা হয় ইন্টারনোড বা পাতার গোড়া, এখানে কিন্তু মধ্যস্থ ভাজক কলা উপস্থিত। ভাজক কলা অপরিপক্ক অবস্থায় জীবন্ত প্রকৃতির দেখায়, অর্থাৎ এই যে মধ্যস্থ ভাজক কলা রয়েছে এটা অপরিপক্ক অবস্থায় জীবন্ত প্রকৃতির দেখায়, যখন তারা পরিপক্ক হয় তখন তারা মৃত হয়ে ওঠে। এরপর রয়েছে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। স্থায়ী কলা দু ধরনের, এক হচ্ছে সরল কলা, দুই হচ্ছে জটিল কলা। তাহলে দেখো স্থায়ী কলা হচ্ছে দু ধরনের, এক হচ্ছে সরল কলা, দুই হচ্ছে জটিল কলা। দেখো এটা হচ্ছে সিম্পল টিস্যু আর এটা হচ্ছে কমপ্লেক্স টিস্যু। তো দেখো প্রথমে রয়েছে সরল কলা বা সিম্পল টিস্যু। এগুলি এক ধরনের কোষ দিয়ে তৈরি। সরল কলা এক ধরনের কোষ দিয়ে তৈরি, ভাগ করা যায় না, এদের কোষগুলিকে ভাগ করা যায় না। এদের নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। তাহলে দেখো সরল কলার নির্দিষ্ট আকার এবং আকৃতি রয়েছে। মৃত এবং জীবিত। সরল কলা মৃত এবং জীবিত উভয় প্রকার হতে পারে। বড় ভ্যাকুল পাওয়া গেছে, অর্থাৎ সরল কলায় বড় ভ্যাকুল পাওয়া যায়। কোষ প্রাচীর পুরু এবং পাতলা হতে পারে। সরল কলার কোষ প্রাচীর পুরু এবং পাতলা হতে পারে। সরল কলা তিন প্রকার, এক হচ্ছে প্যারেনকাইমা, দুই হচ্ছে কোলেনকাইমা, তিন হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো চলো এই তিনটি সরল কলা সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো এটা হচ্ছে প্যারেনকাইমা, এটা হচ্ছে কোলেনকাইমা, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো দেখো প্রথমে রয়েছে প্যারেনকাইমা। সবচেয়ে সহজ বিশেষায়িত কোষ দ্বারা গঠিত, জীবিত, ডিম্বাকৃতি এবং গোলাকার আকৃতি, পাতলা কোষ প্রাচীর। তারা বড় অন্তঃকোষীয় স্থান দিয়ে আলগাভাবে প্যাক করা হয়। তাহলে দেখো প্যারেনকাইমা হচ্ছে সবচেয়ে সহজ এবং বিশেষায়িত কোষ দ্বারা গঠিত, জীবিত, ডিম্বাকৃতি এবং গোলাকার আকৃতি, পাতলা কোষ প্রাচীর রয়েছে। এদের আন্তঃকোষীয় স্থান দিয়ে আলগাভাবে প্যাক করা হয়। বড় ভ্যাকুল থাকে। যদি প্যারেনকাইমাতে ক্লোরোফিল পাওয়া যায় তাহলে একে ক্লোরেনকাইমা বলা হয়। যদি প্যারেনকাইমাতে বায়ু পাওয়া যায় তবে একে অ্যারেনকাইমা বলা হয়। তাহলে দেখো প্যারেনকাইমাতে যদি ক্লোরোফিল থাকে তখন সেই প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেনকাইমা, এবং প্যারেনকাইমাতে যদি বায়ু থাকে তখন সেই প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। এরপর রয়েছে কোলেনকাইমা। এটা জীবিত, দীর্ঘ, ডিম্বাকৃতি এবং পলিহেড্রাল আকৃতির। এতে পাতলা কোষ প্রাচীর কিন্তু কভারে সেলুলোজ এবং পেকটিন ঘন হয়। শূন্যস্থান উপস্থিত। তাহলে দেখো কোলেনকাইমা হচ্ছে জীবিত, দীর্ঘ, ডিম্বাকৃতি এবং পলিহেড্রাল আকৃতির। কোলেনকাইমার পাতলা কোষ প্রাচীর রয়েছে কিন্তু কাভারে সেলুলোজ এবং পেকটিন ঘন হয় এবং কোলেনকাইমাতে শূন্যস্থান থাকে। এটা হচ্ছে কোলেনকাইমার একটা ছবি। কোলেনকাইমা কম আন্তঃকোষীয় স্থান রয়েছে। কচি গাছের কাণ্ডে পাওয়া যায়। কোলেনকাইমা কচি গাছের কাণ্ডে পাওয়া যায়। যান্ত্রিক সহায়তা প্রদান করে। ক্লোরোফিল উপস্থিত থাকতে পারে এবং কোলেনকাইমাতে ক্লোরোফিল উপস্থিত থাকতে পারে। এরপর রয়েছে স্ক্লেরেনকাইমা। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। লম্বা, সরু, তীক্ষ্ণ প্রান্ত আছে। দীর্ঘ কোষ এবং মৃত কোষ। তাহলে দেখো স্ক্লেরেনকাইমা হলো লম্বা, সরু এবং তীক্ষ্ণ।
এটা হচ্ছে একটা দীর্ঘ কোষ এবং এটা একটা মৃত কোষ। পুরু কোষ প্রাচীর সেলুলোজ এবং লিগনিন দিয়ে তৈরি। তাহলে দেখো স্ক্লেরেনকাইমা পুরু কোষ প্রাচীর রয়েছে সেলুলোজ এবং লিগনিন দিয়ে তৈরি। স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর সেলুলোজ এবং লিগনিন দিয়ে তৈরি। আন্তঃকোষীয় স্থান নেই। স্ক্লেরেনকাইমাতে আন্তঃকোষীয় স্থান নেই। যান্ত্রিক সহায়তা প্রদান করে। উদাহরণ রয়েছে নারকেলের তুষ। স্ক্লেরেনকাইমার একটা উদাহরণ হলো নারকেলের তুষ। এরপর রয়েছে জটিল কলা বা কমপ্লেক্স টিস্যু। একাধিক ধরনের কোষ দ্বারা গঠিত। জটিল কলাগুলো একাধিক ধরনের কোষ দ্বারা গঠিত। এটি দু প্রকারের, এক হচ্ছে জাইলেম, দুই হচ্ছে ফ্লোয়েম। তাহলে চলো জাইলেম এবং ফ্লোয়েম সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে জাইলেম। মূল থেকে পাতা পর্যন্ত জল সঞ্চালনে সাহায্য করে। জাইলেম উদ্ভিদের মূল থেকে পাতা পর্যন্ত জল সঞ্চালনে সাহায্য করে। এটি চার প্রকারের। জাইলেম চার প্রকারের পাওয়া যায়। এক হচ্ছে ট্র্যাচিড। দেখো এখানে রয়েছে ট্র্যাচিড। দুই হচ্ছে জাহাজ বা ভেসেল। এটা হচ্ছে জাহাজ বা ভেসেল। তিন হচ্ছে জাইলেম ফাইবার। দেখো এখানে রয়েছে জাইলেম ফাইবার। এবং চার হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এখানে রয়েছে জাইলেম প্যারেনকাইমা। তাহলে দেখো জাইলেম হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে ট্র্যাচিড, দুই হচ্ছে জাহাজ, তিন হচ্ছে জাইলেম ফাইবার, চার হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম কাইমা পুরু দেওয়াল লিগনিন দিয়ে শক্ত হয়ে গেছে, অর্থাৎ জাইলেমের যে কোষ প্রাচীর সেটা কিন্তু লিগনিন দিয়ে তৈরি। একমুখী প্রবাহ, অর্থাৎ জাইলেমে একমুখী প্রবাহ দেখা যায়। জল এবং খনিজ, অর্থাৎ জল এবং খনিজ পরিবহন করে। কোষের মধ্যে কোনো শেষ দেওয়াল নেই এবং কোষের মধ্যে কিন্তু কোনো শেষ দেওয়াল নেই। তাহলে দেখো জাইলেম হচ্ছে একমুখী প্রবাহ। জাইলেমে শুধুমাত্র একমুখী প্রবাহ হয়। এখানে জল এবং খনিজ পরিবহন হয়। এরপর রয়েছে ফ্লোয়েম। উদ্ভিদে খাদ্য স্থানান্তরের জন্য দায়ী। তাহলে উদ্ভিদের খাদ্য পরিবহনে সাহায্য করে কিন্তু ফ্লোয়েম। এটি চার প্রকারের। এক হচ্ছে চালনী উপাদান, দুই হচ্ছে সহচর কোষ, কম্পোনিয়ন সেল, এটা হচ্ছে সহচর কোষ। ফ্লোয়েম ফাইবার, আর একটা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। তাহলে দেখো ফ্লোয়েম চার প্রকার। একটা হচ্ছে চালনী উপাদান, দুই হচ্ছে সহচর কোষ, তিন হচ্ছে ফ্লোয়েম ফাইবার, চার হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। কোষের ছিদ্রযুক্ত শেষ দেওয়াল থাকে। এখানে কিন্তু কোষের ছিদ্রযুক্ত শেষ দেওয়াল থাকে। জল এবং খাদ্য, ফ্লোয়েম জল এবং খাদ্য পরিবহন করে এবং এখানে দ্বিমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। দেখো এখানে দেওয়া রয়েছে অ্যারো দিয়ে, উপর দিক নিচ দিক দুমুখী প্রবাহ লক্ষ্য করা যায়। তাহলে এই ছিল উদ্ভিদ কলা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।